পানির ন্যায্য হিস্যা দাবিতে তিস্তা পানে অভিনব কর্মসূচি বিএনপির। দুদিনের আয়োজনে হাজারো মানুষের সমাগম, মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। পানিতে ডুবিয়ে মারছে বর্ষাকালে, শুকনো মৌসুমে ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না। তিস্তা মহাপরিকল্পনা আমাদের এখানে বাস্তবায়িত হয়। উত্তরের জনপদের আমাদের যে উন্নয়নের চাকা ত্বরান্বিত হবে। ভারতের একতরফা নীতির কারণেই ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ। একতরফাভাবে ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের কৃষিক্ষেত্রে এবং তাদের অন্যান্য ক্ষেত্রে তারা তাদের উন্নয়ন সাধিত করেছে, সেই সাথে আমাদেরকে পানি বঞ্চিত করেছে। তিস্তা পরিকল্পনা এটা সবার আগে অধিকার দিয়ে এটার দ্রুত বাস্তবায়ন করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া ঠেকাতে কঠোর অবস্থান। সাবেক মন্ত্রী ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক মেয়র আতিক ও আওয়ামী লীগের 5 নেতা। করোনায় স্বাস্থ্য খাতে বিদেশি সংস্থার $700 মিলিয়ন কাজে জালিয়াতি। কমিশন পেতেন প্রকল্প পরিচালকের স্ত্রীও। বাংলা একাডেমিতে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শেরেবাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি শিক্ষকদের একাংশের। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখর নদী পার। পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তিস্তার 11টি স্থানে চলছে অভিনব প্রতিবাদ। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা। নাজমুল ইসলাম নিশাদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে প্রকম্পিত নদী পার। হেঁটে কিংবা নদী পথে ছুটে আসা মিছিলে নদী বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দা। লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই সমাবেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত বাঁধ নির্মাণ করায় এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচি। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে দুদিন ব্যাপী চলবে ভিন্ন ধর্মী এই প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা সহ নানা আয়োজন। ব্যানার প্লাকার্ডে তিস্তা বাঁচানোর দাবি। নদীর মাঝখানে বসানো হয়েছে রং বেরঙের তাঁবু। প্রতিবাদে এ এক ভিন্নতা। উত্তরের মানুষের অভিযোগ, ভারত ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হুমকির মুখে ফেলেছে লাখ লাখ বাসিন্দাকে। শুকনো মৌসুমে আমাদের পানি ন্যায্য অংশটা আমরা পাচ্ছি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। আমরা আন্দোলন করার একটাই উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। পানি না হলে আমাদের জমি জমা বাঁচে না এবং আবাদ কিছু শুকনো মৌসুমে মারা যায়। প্রতিবাদী মানুষ বলছেন, ভারতের আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার সময় হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দুর্দশা কমবে উত্তরবঙ্গের। মহাপরিকল্পনায় প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা এখানে ঢল নামতেছে। আমরা অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মেগা প্রকল্প চালু হলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে। দুপুর 2টায় জনতার সমাবেশ শুরুর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য স্থানে যুক্ত হচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সমস্যা তুলে ধরে তার সমাধানে বিশ্ব দরবারেও আবেদন রাখছেন আয়োজকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। আরো খবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহিন। রংপুরের মহিপুরে আছেন নাজমুল ইসলাম নিশাদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আছেন বিপ্লব ইসলাম এবং কুড়িগ্রামের রাজারহাটে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি শুরুতেই যাচ্ছি সালেহিনের কাছে। সালেহিন, আমি এই মুহূর্তে অবস্থান করছি তিস্তা নদীর ঠিক মাঝখানে, যেখানে চর জেগেছে। প্রাকৃতিক নিয়মে এই পানি না শুকালেও শুষ্ক মৌসুমের আগেই যে ভারতের যে আগ্রাসন, ভারতের যে নদী শাসনের প্রভাবে যে তিস্তা নদী শুকিয়েছে, ঠিক সেই চরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্নধর্মী এক প্রতিবাদ। যে প্রতিবাদটি হচ্ছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতের যে নদী শাসন করা, তিস্তা নদী শাসন করে তারা যে ব্যারেজ নির্মাণ করেছে এবং মানুষের এই উত্তরবঙ্গের মানুষকে যে নাজেহাল করছে পানির ন্যায্য হিস্সা না দিয়ে, তার প্রতিবাদের আজকের এই আয়োজন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আজকে দুপুর 2টায় জনতার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এখনও শুরু হয়নি, যেহেতু প্রচণ্ড গরম চরের মাঝখানে যে উত্তপ্ত বালু আর রোদের কারণে মানুষ জড়ো হতে কষ্ট হচ্ছে দেখে সেই সমাবেশটা এখন শুরু হচ্ছে, যেটি 2 দিন ব্যাপী চলবে এবং আজ দুপুর 2টা থেকে শুরু হয়ে আগামীকাল রাতে, গভীর রাতে গিয়ে শেষ হবে। দিন রাত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এইখানকে, যেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই প্রতিবাদ মানুষের কাছে, আন্তর্জাতিক মহলে এর প্রতিবাদ পৌঁছে দিয়ে, যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত তিস্তা ব্যারেজ নির্মাণ করেছিল এবং মানুষের বাংলাদেশের পানি যে ন্যায্য হিস্সা যেটি তারা পাওনা সেটি দিচ্ছে না, তার প্রতিবাদটি আসলে জানানো হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যানার, প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন উত্তরবঙ্গের, এবং এই জনপদের মানুষ আজকে এই সমাবেশে যুক্ত হচ্ছেন, যেখানে বিভিন্ন ধরনের প্যান্ডেল করা হয়েছে, তাঁবু করা হয়েছে, এক একটি জায়গায় এক এক ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যে কারণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, লোকজ যে সঙ্গীত পরিবেশন এখানে হবে, যার মাধ্যমে প্রতিবাদ জানানো হবে ভারতকে, যেন বাংলাদেশের ন্যায্য হিস্সা যে পানি, অভিন্ন নদীর পানি, সেটি যেন তাদেরকে দেওয়া হয় এবং এখানকার মানুষের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, মানুষ যেন তারা নির্বিঘ্নে তাদের দুর্দশা দূর করে তারা যেন তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তার একটি আয়োজন বা তার একটি প্রতিবাদ সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সঙ্গীত, পল্লীগীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূলত এই আয়োজন নদীর মাঝখানে চরের মধ্যে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে ভারতের প্রতি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই পানি আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত এই পানি আটকে রেখেছে বা বাঁধ নির্মাণ করেছে, তার প্রতিবাদ কিন্তু বাংলাদেশের মানুষ বরাবরই জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু জানিয়েছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের নতুন পররাষ্ট্র নীতির কারণে এখানে কিন্তু সেই পানি, আমাদের ন্যায্য পাওনাটি কিন্তু পাওয়া যায়নি, যার প্রতিবাদ কিন্তু আজকে নতুন সরকার যে এসে তারা এগুলি এই বিএনপি সহ এখানকার সাধারণ মানুষের প্রতিবাদ জানাচ্ছে। এখন এই মুহূর্তে রংপুরের মহিপুরে আছেন আমাদের সহকর্মী নিশাত, আমরা যাব সেখানকার খবর জানতে, যেখানে 11টি স্থানে একসঙ্গে চলছে এই একই প্রতিবাদ। রংপুরের তিস্তার মহিপুর চরে মূলত যে জায়গাটিতে চরের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে, আমরা দেখছি যে সকাল থেকেই নদীর দুই পারের মানুষ, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এই চরের বলা যায় যে হাজারো মানুষের যে স্রোত সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এই কর্মসূচিতে যোগ দিতে এসছেন তাদের সবারই কিন্তু একটি দাবি যে পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি জানেন যে উত্তরের 2 কোটি মানুষ নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তা অববাহিকার যারা বসবাস করেন, তারা কিন্তু এই তিস্তার উপরে তাদের জীবন জীবিকা, বাসস্থান সবকিছু নির্ভর করে, কিন্তু ভারতের আগ্রাসী নীতির কারণে উজানে একাধিক বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করবার কারণে শুষ্ক মৌসুমে যেমন এখানে ভয়াবহ মরুকরণের মুখে পড়ছে তিস্তা অববাহিকার মানুষ, একই সাথে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে এখানে কিন্তু ভাঙ্গন প্লাবনের তৈরি করছে। ফলে আমরা দেখছি যে প্রতি বছর প্রায় 40,000 মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, তাদের ফসল হানি হচ্ছে এবং বসত ভিটা হারিয়ে তারা কিন্তু বলা যায় যে তিস্তা অববাহিকার সর্বস্ব হারাচ্ছেন প্রতি বছরই। এই জায়গা থেকে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্সা এবং একই সাথে ভারত আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা করে যেভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে তারই প্রতিবাদ জানিয়ে আসছে। মূলত আজকে তিস্তা বাঁচাওর যে কর্মসূচি, লাগাতার 48 ঘন্টা 2 দিন ব্যাপী তিস্তা বাঁচাও আন্দোলন যে কর্মসূচি আয়োজন করেছে, মূলত এই আন্দোলন থেকেই তারা এরই প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রত্যাশা থাকবে যে অন্তর্বর্তী সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, একই সাথে পানির ন্যায্য হিস্সার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক
আন্তর্জাতিক আদালতে যাবার তারা তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে। এবার আমরা জানবো গাইবান্ধার খবর, সেখানে রয়েছেন সহকর্মী বিপ্লব। জাগো বাহে কণ্ঠে সবাই, এই স্লোগানে নিয়ে কিন্তু আমরা দেখছি যে সুন্দরগঞ্জ উপজেলার যে তিস্তা নদী, এই তিস্তা নদীর হরিপুর ঘাটে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে সর্বস্তরের মানুষ কিন্তু এই যে জনসমাবেশ, 2 দিনের যে লাগাতার আন্দোলন, সেই আন্দোলনের যে জনসমাবেশ, এখান থেকে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে সর্বস্তরের মানুষ কিন্তু সেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আমরা যদি বলি এই মুহূর্তে যে একেবারে কানায় কানায় পূর্ণ কিন্তু এই সমাবেশ স্থল, এই সমাবেশ স্থলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। উনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমাবেশ স্থলে আসবেন। আমরা সকাল থেকেই দেখছি কিন্তু সেই তিস্তা নদীর যে পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষ কিন্তু তারা জেগেছে এবং তারা কিন্তু জাগো বাহে কণ্ঠে সবাই স্লোগান নিয়ে তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছে। তারা যেটি বলছে যে ভরা মৌসুমে যখন ভরা বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পানি দেওয়া হয়, যে কারণে তারা কিন্তু এই দুকুল চেপিয়ে কিন্তু তারা বন্যার কবলে পড়ে যায়, তাদের ফসল নষ্ট হয়, তাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয় এবং শুকনো মৌসুমে কিন্তু তারা একেবারে মরুভূমির আকার ধারণ করে এই তিস্তা নদী। তারা যেটি বলছেন যে এই নদীতে সার্বক্ষণিক যে পানি রাখার যে ন্যায্য হিস্সা, তারা সেই ন্যায্য হিস্সাটা চাচ্ছেন। পাশাপাশি ভাঙন প্রতিরোধ সহ তিস্তা নদীর যে দুইকুল বাধা এবং নদীর ড্রেজিং, সেই ড্রেজিং করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কিন্তু তারা দাবি করছেন। এইটি সর্বস্তরের মহলের দাবি হয়ে উঠেছে। তারা যেটি বলছেন যে 2 দিনের লাগাতার কর্মসূচি তারা পালন করবেন, সর্বস্তরের মানুষ নিয়ে পালন করবেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নিয়ে পালন করবেন। যদি এরপরেও এই দাবি তাদের কার্যকর না হয়, তারা লাগাতার কর্মসূচি দেবেন বলে তারা বলছেন। এই ছিল গাইবান্ধার জনসমাবেশ স্থলের সর্বশেষ খবর। আমরা এখন যাব কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলার তিস্তার অববাহিকার বুড়িরপাট এলাকা রয়েছে, সেই এলাকায় আমি রয়েছে। আসলে এখানে জনতার সমাবেশের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এখানে কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এখানে উপস্থিত হবেন। এবং যে কথাটি বলে রাখি যে কুড়িগ্রামের যে তিস্তার অববাহিকা, সেটি হলো যে বাংলাদেশের অভ্যন্তরে যে 115 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তিস্তা, তার মধ্যে কিন্তু 40 কিলোমিটার পথ অতিবাহিত করেছে এই কুড়িগ্রাম জেলার উপর দিয়ে। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর এবং চিলমারিতে গিয়ে এটি ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। কিন্তু এই প্রতি বছর কিন্তু এই যে 40 কিলোমিটার এলাকা জুড়ে যে দুই পারের মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই তিস্তার ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ে এবং তাদের ঘর বাড়ি হারায়। অন্যদিকে যে শুকনো মৌসুম, সেই শুকনো মৌসুমে কিন্তু তারা দেখা যায় যে তারা নদীতে পানি পায় না এবং তাদের ফসলের হানি হয়। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু এখানকার মানুষ বসবাস করছে এবং এখানকার মানুষ দীর্ঘদিন থেকে এই দাবি জানিয়ে আসছে যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে আসলে তাদের যে দুঃখ দুর্দশা এটি লাঘব হবে না। এই কারণে যে আন্দোলন নেওয়া হয়েছে, তিস্তা নদী রক্ষা আন্দোলন, সেই আন্দোলনের যে আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু স্থানীয়রা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। এখানে যে প্রধান বক্তা, যে প্রধান অতিথি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আসলে এখানে প্রজেক্টরের মাধ্যমে যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যর পর কিন্তু এখানকার যে স্থানীয় যে মূল আলোচনা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। তারপরে এখানে কিন্তু আসলে আগামীকাল পর্যন্ত এখানে কিন্তু সেই আয়োজন করা হয়েছে এবং এখানকার যারা আসবেন স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে তাদের জন্য আসলে খেচুড়িরও আয়োজন করা হয়েছে। এই ছিল কুড়িগ্রামের তিস্তাপাড়ের সর্বশেষ। তিস্তা আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন ভারতের একতরফা নীতি আর নতজানু পররাষ্ট্রনীতির কারণেই পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত দেশের মানুষ। সংস্কারের অভাবে নাব্য হারিয়ে মরতে বসেছে তিস্তা। গবেষকরা বলছেন তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। ছবি তুলেছেন শাকির মাহমুদ। নদীর এই কঙ্কালসার চিত্র দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একসময়ের প্রমত্তা তিস্তা। শুষ্ক মৌসুমের আগেই পানি শুকিয়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। অথচ এই তিস্তাকেই বলা হতো উত্তরের জীবনরেখা, যেটি এখন 2 কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিচর্যার অভাবে তিস্তা শুধু নাব্যই হারায়নি, তলদেশ ভরাট হয়ে হারিয়েছে পানি ধারণের সক্ষমতাও। শুষ্ক মৌসুমে তিস্তার পানির প্রবাহ 5000 কিউসেক থাকার কথা থাকলেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে তা নেমেছে 400 কিউসেকে। শুধু পানির অভাবে প্রতি বছর 10,000 কোটি টাকার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তিস্তা অববাহিকায়। শুধু কৃষি নয়, নদী শুকিয়ে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য, বন্ধ হয়েছে নদী নির্ভর যোগাযোগ ব্যবস্থা। ফলে জেলে মাঝি সহ তিস্তা নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা এখন চরম সংকটে। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। এখন পানি নাই না, তিস্তা নদী শুকিয়ে গেছে। পাইপ বোর্ডিং করি থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। নদী তো পানি না দিয়ে তো মাছ পাচ্ছি না। ভাটিতে যখন পানির অভাবে ভয়াবহ মরুকরণের মুখে তিস্তা অববাহিকা, তখন বিপরীত চিত্র উজানে। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই একাধিক বাঁধ, খাল, জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প নির্মাণ করে ইচ্ছে মতো তিস্তার পানি ব্যবহার করছে ভারত। একতরফাভাবে ভারত তিস্তার পানি প্রত্যাহার করে নিয়ে তারা তাদের কৃষিক্ষেত্রে এবং তাদের অন্যান্য ক্ষেত্রে তারা তাদের উন্নয়ন সাধিত করেছে, সেই সাথে আমাদেরকে পানি বঞ্চিত করেছে। তিস্তা ব্যারেজের সামনে আরও কয়েকটা ব্যারেজ করেছে। তারা আমাদের স্বার্থ সংরক্ষণ হবে এই রকম কোনো বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলে না। গবেষকদের মতে উত্তরের 5 জেলার 2 কোটি মানুষের জীবনমান রক্ষায় একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই যে তিস্তা পরিকল্পনা, এটা সবার আগে অধিকার দিয়ে এটার দ্রুত বাস্তবায়ন করা হোক। তিস্তাকে সুরক্ষা করা না গেলে শুধু জীবন জীবিকায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বিপর্যস্ত হয়ে পড়বে নদী বিস্তৃত 2000 বর্গ কিলোমিটার জনপদের মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অন্য প্রসঙ্গ, কালক্ষেপণ না করে শিগগিরই জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের নাগরিক সমাবেশে তিনি আহ্বান জানান। সংস্কারের কথা বলে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2 বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নির্বাচন দিতে যত বিলম্ব হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপিকে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বরি ভোট করবেন। বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। মঈন আর কি নাম, ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে না। নির্বাচন দিতে হবে। আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। পাশাপাশি ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে বলে জানালেন খাদ্য উপদেষ্টা। পাশাপাশি পহেলা রমজান থেকে 28 দিন রাজধানীর 25টি স্থানে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা সম্প্রসারণে ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় 20টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চলে আপনি ট্যাক্স কি ঢাকা, চিটাগাং বড় শহরে করবেন, অনেক ইস্যু আছে, সেখানে ডিসিদের অনেক এখতিয়ার আছে। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল এবং ঈদে 1 কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার হিসেবে দেওয়া হবে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে। আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরো 50 লাখ করে 1 লাখ টন চাল দেবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি।
এদিকে পহেলা রমজান থেকে 28 দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস কেজি প্রতি 250 টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। মাছটা মানে আমরা আশা করছি যে বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মানে আসলে রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না আর কি। এসব পণ্য রাজধানীর 25টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। বাজারে মানে আসলে রোজায় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা কাটছেই না। রমজান সামনে রেখে তীব্র হচ্ছে সরবরাহ সংকট। বাজার থেকে খালি হাতে ফিরছেন অনেক ভোক্তা। নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। এদিকে তেলের বাজার স্থিতিশীল করতে না পারলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মনে করে ক্যাব। ডিসেম্বরে লিটার প্রতি 8 টাকা বাড়ানোর পর জানুয়ারিতে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা। এরপর থেকেই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। বিক্রেতারা বলছেন, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিপণন কৌশল বদলিয়ে খুচরা পর্যায়ে কমিয়েছে কমিশন, বন্ধ করেছে বাকিতে তেল বিক্রি, যার প্রভাব পড়ছে বাজারে। সোয়াবিন তেল সরবরাহ নেই, 5 লিটারের গ্যালন তো নেই, 1 লিটার 2 লিটার দিচ্ছে, তাও একদম কম। আমরা যদি এজেন্টে বলি যে আমাদেরকে 10 কার্টন তেল দেন, বলে যে ইয়ের কি করার জন্য আসছেন, তেল 1 কার্টন পাইবেন, 1 কার্টন, তাও দেখা গেছে যে মূল্য অনুসারে আমরা কিনতে হয়। তারা জানান, তেলের চাহিদার মাত্র 5 ভাগ এখন বাজারে মিলছে। রমজানের আগে এমন সংকট নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মনে। 5 লিটার তেল কিনেছে 860 টাকা দিয়ে। না নিয়ে তো উপায় নাই, তেল তো খাইতেই হবে। 2 লিটার কিনছি, গায়ে প্রাইস 350 টাকা, কিন্তু আমার তো নেওয়া হয়েছে 400 টাকা, বাট নিতে বাধ্য হয়েছি, অন্য কোথাও কোনো দোকানে তেল নাই। এদিকে প্লাস্টিকের ড্রামে অস্বাস্থ্যকর তেল সরবরাহের প্রতিবাদে সোমবার রাজধানীর টিসিবি ভবনের সামনে মানববন্ধন করেছে ক্যাব। তেলের বাজারে স্থিতিশীলতা আনতে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। আগামী 7 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমে আসবে, আর না হইলে আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি আপনার পথটা ছেড়ে দেন, আপনি যেটা করতেন সেটা আপনি করেন গিয়া, আপনি আমাদের উপকার করতে হবে না। জনগণের উপকার করার জন্য আপনি আসেন নাই, আপনি আসেন সিন্ডিকেটের উপকার করার জন্য, যেটুকু কইরা দিয়েছেন এতে হয়েছে। আইন অমান্য করে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি হচ্ছে উল্লেখ করে এটা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। পরে কোস্ট গার্ডের সাফল্য সক্ষমতা তুলে ধরেন মহাপরিচালক। বর্তমান সরকারের বৈষম্যহীন বাংলাদেশ ও জনকল্যাণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পেশাগত ও দক্ষতার সাথে পালন করতে সর্বদা বদ্ধপরিকর। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, যারাই মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করার বিষয়ে উপদেষ্টা বলেন, জেলেরা ভুলে মিয়ানমারে ঢুকে গেলে আটক হন। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। গত 6 মাসে দুর্নীতি অনেক কমেছে জানিয়ে এখনো সহনীয় পর্যায়ে আসেনি বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এদিকে উত্তরার ঘটনায় আরও 5 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রসিকিউশন বলছেন, উত্তরার 2 শতাধিক মানুষকে হত্যার তদন্ত করতে গিয়ে সাক্ষীর জবানবন্দিতে আতিকুল ইসলাম সহ আসামিদের নাম উঠে এসেছে। জুলাই আগস্ট আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতে নিহত হয় 2 শতাধিক। এই মামলায় তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলামকে। ছিলেন অন্য 5 জন আসামিও। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। প্রায় আধ ঘন্টা শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের। জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরীর রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলোয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্ট গণহত্যায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা রয়েছে। জনাব মনোয়ারুল আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আর রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 14 আসামিকে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এই ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। পরে প্রত্যেক আসামির 5 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন এবং হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে 3 দিন করে রিমান্ডের আদেশ দেন। একই আদালত ভাটারা থানার মামলায় 3 দিন করে রিমান্ডে পাঠান টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই অভ্যুত্থানে নেককারজনক ভূমিকা রেখেছেন আসামিরা। মোট 14 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ গ্রহণ করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1, আমাদের বিজ্ঞ বিচারক মহোদয় স্যার, উনি যথার্থ দায়িত্বশীলভাবে ওনারা অ্যাবসকন্ডিং ছিলেন। ওনাদের নামে যে পূর্বে ইস্যুকৃত WA ছিল গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটাকে ফেরতের জন্য রিকল চেয়ে উনি এটা স্বাক্ষর করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার GK শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে রায়ের তারিখ পিছিয়ে 26 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি। কাজ পাওয়ার কথা ছিল স্বাস্থ্য খাতের ঠিকাদারের, অথচ দেয়া হয় একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে।
কেউ আবার কাজের কমিশন পাঠিয়ে দেন প্রকল্প পরিচালকের স্ত্রীর কাছে। আর এভাবেই বিগত সরকারের আমলে কোভিডকালীন দাতা সংস্থা থেকে পাওয়া অর্থের নয়-ছয় করতে প্রতিটি পদে পদে হয় দুর্নীতি। এসব অপরাধী দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকায় সম্প্রতি দুদকের দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, দাতা সংস্থার অর্থে অনিয়মের ঘটনায় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকটে পড়বে দেশ। তাসলিম তৌহিদের প্রতিবেদন। করোনাকালে চিকিৎসা সেবা পেতে মানুষের হিমশিম অবস্থা মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর ছিল স্বাস্থ্য ব্যবস্থা। সে সময় মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতাল অনিয়ম দুর্নীতির কালো ছায়া থেকে বাদ যায়নি কোথাও। ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন এসেছে দুদকের হাতে। সেখানে বলা হচ্ছে 2020 সালে এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $100 মিলিয়ন সহায়তা পায়। তদন্ত প্রতিবেদন বলছে, মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতা বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ দেওয়ায় তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। আমি তো সেই তখন থেকে ওএসডি হয়ে আছি, এগুলা তখনকার হিসেবের কাজ সাজিয়ে সবকিছুই। এগুলা নিয়ে আমি এখন কথা বলার মতো মুডে নাই ভাই। তথ্য বলছে, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জাদিদ অটোমোবাইল পায় মাস্ক, পিপি সরবরাহের কাজ। অনৈতিকভাবে কাজ পেয়ে সরবরাহ করে নিম্নমানের সরঞ্জামাদি। একইভাবে পিডির স্ত্রীর কোম্পানিকে $29,500 দেয় আর এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া কাজ শেষ করার আগে অতিরিক্ত অর্থ পরিশোধ, পিডির পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সহ নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। যদিও এসব নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান নিজেদের নির্দোষ দাবি করছে। কোনো প্রতিষ্ঠানের আবার পূর্বের ঠিকানায় হদিস মেলেনি। করোনার সময় চলে গেছে গা, এটা 29 নম্বর উঠে গেছিল, কিছুদিন ছিল, ওখান থেকে শ্যামলি চলে গেছে, তারপর আমরা বলতে পারি না। দুদক থেকে আমার সমস্ত কাগজপত্র সাবমিট করা আছে এবং তারা ইনভেস্টিগেশন করে কোনো কিছু পায় নাই। তারপরে তারা আমাকে ছাড়পত্রও দিয়েছে। এ অবস্থায় তদন্ত প্রতিবেদনকে আমলে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে দুদককে পরামর্শ এই আইনজীবীর। এই ইনফরমেশনসগুলোকে যদি এখনই আপনার তাদের আমলে না নিয়ে তদন্ত যদি না শুরু করে, খুব সুন যেটা হবে, এই ফরেন ডোনেশনসগুলি, ফান্ডিংসগুলি দাতা সংস্থা থেকে এটা বন্ধ হয়ে যাবে। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নয়, এর সঙ্গে জড়িত থাকতে পারে তৎকালীন মন্ত্রী সহ অন্যরাও। সবকিছু হয়েছে মন্ত্রণালয়ের সংযোগে, এবং সেখানে হয়তো তাদের অদক্ষতা অথবা ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে এটা করা হয়নি। পিডিকে যে আজকে দায়ী করছি, পিডি ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট, পিডির উপরও তো লোক আছে। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। অতীতে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় আসামিদেরকে অব্যাহতি দিয়েছিল দুদক। পট পরিবর্তনের পর এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া এই প্রতিবেদনের আলোকে কী ধরনের পদক্ষেপ নেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুদক। 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছেন। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও নেওয়া হয় 10 লাখ টাকা করে ঘুষ। বাংলা একাডেমিতে 175 নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে দুদক। দুদক বলছে, 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যান্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করে 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। ফল প্রকাশ না করে গোপনে 175 জনকে নিয়োগপত্র দেওয়া হয়, এরকম একটি অভিযোগ আমাদের কাছে ছিল। যারা এই নিয়োগ কমিটিতে ছিলেন, যারা কার্যনির্বাহী পরিষদে ছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনকে এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটি অভিযোগ
আসে, আমরা সেই প্রেক্ষিতে আসলে অভিযান চালাই। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের বিষয়টি তিনিও শুনেছেন। অপরাধের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব কর্মকর্তাদের খেয়াল খুশি মতো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা মেডিকেল কলেজ। শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক শিক্ষার্থীদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার অভিযোগে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। স্লোগানে মুখর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। ৩৩৪ পদের অর্ধেকেরও বেশি পদ শূন্য জানিয়ে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। সোমবার সকালে ক্লাস বর্জন করে প্রথমে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। প্যাথোলজি, মাইক্রোবায়োলজিতে এগুলো তো আমাদের কোনো এখন প্রফেসর নেই, যার ফলে আমাদের MBBS এর মতো এত কঠিন, জটিল এবং খুবই সেন্সিটিভ একটা এডুকেশন খুবই বাধাগ্রস্ত। ৩৩৪ শিক্ষকের মধ্যে ১৬১ পদায়নকৃত থাকলেও পদ শূন্য রয়েছে ১৭৩। মন্ত্রণালয় থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে বদলিটা তারা পুনর্বিবেচনা করবেন। আশা করি আমি যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, আমি আশাবাদী। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ। রোববার শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ফ্যাসিস্ট বলে উপাচার্য গণমাধ্যমে মন্তব্য করেছেন। এমন অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষকদের। উনি আমাদের ফ্যাসিস্ট বলছে এবং সন্ত্রাসী বলছে, যারা আন্দোলন করে তারা ফ্যাসিস্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারকে সকলকে ফ্যাসিস্ট বলেছেন, এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না। তবে উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এইখানে অস্থিতিশীলতা বজায় রাখার যে কালচারটা আগে ছিল, এখনো একইভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যোগদানের ৩.৫ মাস পার হতে চললেও উপাচার্য গোলাম রাব্বানীকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি অভিযোগ চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে কথা জানান তিনি। সমস্ত মডেল মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ প্রাকৃতিক একটা আবহ তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে। তো মানুষ যখন নামাজমুখী হয়, সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য, ধর্ম পালন করার যে ঐতিহ্য, এটাকে আমরা আরো বেগবান করতে পারবো এবং মানুষের মধ্যে নৈতিকতার উজ্জীবন ঘটবে। নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকরা। সকাল থেকে ফতুল্লার নায়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক নগরীর চাষাড়ায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা সহ সাধারণ মানুষ। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ যথাসময়ে বেতন না দিয়ে উল্টো ২৭ জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দিয়ে হয়রানি করেছেন। এরই মধ্যে ২ শ্রমিককে পুলিশ গ্রেফতারও করেছে। ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল সহ মামলা প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা। মালিকপক্ষের আশ্বাসে ২.৫ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। ৫০ কোটি টাকার উপরে খেলাপিদের নতুন করে সুবিধা দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। তাদের দাবি, সুবিধা না দিলে নতুন করে বাড়তে পারে খেলাপির সংখ্যা, আটকে যাবে আমানতকারীর অর্থ, থমকে যেতে পারে অর্থনীতির চাকা। তবে ঢালাও সুবিধা দেওয়ার বিপক্ষে মত অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ব্যাংক খাতে রেখে যান প্রায় 2,85,000 কোটি টাকার খেলাপি ঋণ। সীমাহীন লুটপাট ও অনিয়মের জেরে তৈরি হওয়া খেলাপিদের পরিমাণ আরও বেশি বলে মনে করে অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র কমিটি। এমন পরিস্থিতিতে নতুন করে খেলাপি হওয়া ঠেকাতে 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের যাচাই বাছাই সাপেক্ষে সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠিত হয়েছে 5 সদস্যের একটি কমিটি। বন্যা পরিস্থিতি আবার গিয়েছে, তারপর সরকারের একটা পরিবর্তন হয়েছে, এই সমস্ত পরিস্থিতিগুলো অনেকগুলো বিজনেসের মধ্যে হ্যাম্পার হয়েছে। আমরা মনে করছি এই ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যে সমস্ত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি কিছুটা সহযোগিতা দেওয়া যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানিগুলো আবারও রিভাইভ করে তাদের কন্ট্রিবিউশন রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের পক্ষে মত দিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলো বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী শ্রমিক অসন্তোষের জেরে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন। সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা সহায়ক হবে। গুডসগুলো পোর্টে নষ্ট হয়ে যায়, অনেক সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার ফ্যাক্টরিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যদি নাকি তার কেস থাকে, অবশ্যই আমি মনে করি যে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতে পারে। ব্যবসা যদি কেউ করতে চায় এবং তার যদি গুড ইন্টেনশন থাকে তাকে সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয়। যদি সে মানি লন্ডারিং করে না থাকে, হয়তো বিজনেস তো ফেল করতেই পারে, তার একটা এক্সিট পলিসি থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে খেলাপি না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কাজে আসলেও ঢালাওভাবে সুবিধা দেওয়া যাবে না। যাচাই বাছাই করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সাময়িক কোনো সাপোর্ট দিয়ে যদি লং টার্ম ব্যাংকের যে সমস্ত ঋণ খেলাপি সেগুলোকে যদি উদ্ধার করে আনার কোনো সুযোগ থাকে সেটি একটা জিনিস, কিন্তু ঢালাওভাবে সবাইকে সুযোগ না দেয়া। নতুন সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। রোববার 112 জন কাগজপত্রহীন ভারতীয় অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এদিকে ভারতীয় অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোই সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। স্থানীয় সময় রোববার রাতে ভারতের অমৃতসর বিমানবন্দরে পৌঁছায় অবৈধ অভিবাসীদের তৃতীয় দফার ফ্লাইটটি। দেশে ফেরা এই 112 জনের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এই ফ্লাইটে 112 জন অভিবাসী ফিরেছেন। তাদের অভিবাসন প্রক্রিয়া চলছে। আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি, পাশাপাশি শিশুদের জন্য ডায়াপার ও দুধের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও তাদের বাড়িতে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 5 ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন এবং পরবর্তীতে 116 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। সর্বশেষ 112 জনের মধ্যে ছিলেন নারী, শিশু ও এমনকি নবজাতকও। কাজের সন্ধানে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু কঠোর অভিবাসন নীতির কারণে স্বপ্নভঙ্গ হয়ে ফিরতে হলো জন্মভূমিতে। অনেকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছিল, তাই আমার ছেলেও সেই পথ বেছে নিয়েছিল। এদেশে শিক্ষিত মানুষদের জন্য কাজ পাওয়া কঠিন। ভালো জীবনের আশায় সে তার জমি বিক্রি করেছে, আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় অভিবাসীদের অপমানজনকভাবে দেশে ফেরত পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। মোদীর সফরকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় বিকাতার নামে দেশটির একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা পাড়ে 2 দিনের অবস্থান কর্মসূচি বিএনপির। বিপুল জনতার জমায়েতে মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া ঠেকাতে কঠোর অবস্থান। এবং রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস।
এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।